নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে। ৩.৫ বছর ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ কি এবার থামতে চলেছে? আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে এই জল্পনা শুরু করেছে রাজনৈতিক মহল থেকে বিশ্ববাসী। ৩.৫ বছর ধরে চলা রুশ ইউক্রেনের যুদ্ধ কি এবার থামতে চলেছে? আলাস্কায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগেই এই জল্পনাতেই মুশকুল বিশ্ববাসী। ইউক্রেনে হামলা বন্ধ করার বিনিময়ে পুতিন কি শর্ত আরোপ করবেন তা নিয়ে চলছে আলোচনা। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে আলাস্কার উদ্দেশ্যে রওনা হয়েই ট্রাম্প জানিয়ে দিলেন, ইউক্রেনের পক্ষ নিয়ে সওয়াল কিংবা দরাদরি করার জন্য তিনি পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন না। সেই সঙ্গে মেরিল্যান্ডের বিমান ঘাঁটি থেকে এয়ারফোর্স ওয়ান এর আলাস্কাগামী উড়ানে চড়ার আগে বিমানবন্দরে ট্রাম্প বলেন, আমি আশাবাদী পুতিনের সঙ্গে দারুণ আলোচনা হতে চলেছে। কতক্ষণ ধরে সেই আলোচনা চলতে পারে সে বিষয়ে ট্রাম্প কোনো ইঙ্গিত দেননি। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার সরকারি টিভি চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, আপনি ধরে নিতে পারেন যে বৈঠক ন্যূনতম ৬ থেকে ৭ ঘন্টা চলবে। পুতিনের ঘনিষ্ঠ ওই আধিকারিক জানান, মস্কো আশা করে বৈঠক ফলপ্রসূ হবে। ৬৪,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি ঘাঁটিতে শুক্রবার মধ্যরাতে মুখোমুখি বসবেন ট্রাম্প ও পুতিন। কিন্তু সেই বৈঠকের আগে মাথাচাড়া দিয়ে এক নতুন বিতর্ক। যুদ্ধের অভিযোগে ২০২৩ সালে মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ করে আদালত। কয়েকটি মানবাধিকার সংগঠন দাবি তুলেছে, কেন পুতিনকে আমেরিকার মাটিতে পেয়েও ট্রাম্প সরকার গ্রেফতার করবে না। এক্ষেত্রে ওয়াশিংটন যুক্তি, তারা আইসিসির এই সংক্রান্ত চুক্তির স্বাক্ষরী নয়। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প বারবার দাবি করেছেন ২০২২ সালে ক্ষমতায় থাকলে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিনি যুদ্ধ বাদ দিতেন না। ট্রাম্প ও পুতিনের সাংবাদিক বৈঠকে কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন পুতিন। ২০২২ সালে আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে যদি ডোনাল্ড ট্রাম্প থাকতেন তবে ইউক্রেন আক্রমণ করত না রাশিয়া। পূর্ব ইউরোপে কোনো যুদ্ধই হতো না। কিন্তু আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন কথা শোনেননি, তাই ইউক্রেন আক্রমণ করতে বাধ্য হয় রাশিয়া। শুক্রবার আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠক সেরে এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক মেরামত করা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। এই সময় ট্রাম্প তার পাশে দাঁড়িয়েছিলেন। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর কথা বলে আসছেন ট্রাম্প। বারবার তিনি দাবি করেছেন ২০২২ সালে ক্ষমতায় থাকলে এই যুদ্ধ তিনি শুরু হতেই দিতেন না। শুক্রবার সাংবাদিক বৈঠকে কার্যত সেই দাবিকেই মান্যতা দিলেন পুতিন। বাইডেনের সঙ্গে সেই সময় তার কি কথা হয়েছিল তাও জানালেন। পুতিন বলেছেন, মনে রাখবেন ২০২২ সালে আমেরিকার পূর্বতন সরকারের সঙ্গে আমি যখন যোগাযোগ করেছিলাম, আমার মার্কিন সহকর্মীকে বোঝানোর চেষ্টা করেছিলাম। খুব স্পষ্ট করেই ওকে বলেছিলাম, পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয় যেখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং তা আর ঠেকানো যাবে না। বলেছিলাম বড় ভুল হচ্ছে। উল্লেখ্য, বাইডেনের নাম করেননি পুতিন। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে এরপর তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমার খুব ভালো ব্যবসায়িক এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে উঠেছে। আমার বিশ্বাস, এই পথে চললে শীঘ্রই আমরা ইউক্রেন সমস্যার সমাধানে পৌঁছাতে পারব। রাশিয়া এবং আমেরিকার সম্পর্কের অতীত খুব একটা মসৃণ নয়, মেনে নিয়েছেন পুতিন। জানিয়েছেন সেই পরিস্থিতি মেরামত করা প্রয়োজন। ট্রাম্পের কথার ধরন বন্ধুত্বপূর্ণ হওয়ায় তার সঙ্গে আলোচনায় সুবিধা হয়েছে রুশ প্রেসিডেন্টের। ট্রাম্প এবং পুতিন উভয়ই আলাস্কার বৈঠককে ফলপ্রসূ এবং ইতিবাচক বলে উল্লেখ করেছেন। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত এই বৈঠকে হয়নি। ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এরপর বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে। তাকে পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, এরপর পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হতে পারে। ওরা চাইলে ট্রাম্পও সেই বৈঠকে থাকবেন। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর আমেরিকা তাদের উপর একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আন্তর্জাতিক বাজারে এরপর খনিজ তেলের দাম কমিয়ে দিয়েছিল মস্কো। তারপর থেকে ভারত তাদের থেকে সস্তায় তেল কিনে থাকে। আমেরিকা সম্প্রতি এতে আপত্তি জানিয়েছে। দাবি করা হয়েছে, ভারত তেল কেনার ফলে রাশিয়ার আর্থিক সমৃদ্ধি ঘটছে এবং সেই টাকা তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে, ফলে তাতে যুদ্ধের সুবিধা হচ্ছে। ভারতের ওপর এই অজুহাতে ৫০% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তারপরেই আলাস্কায় পুতিনের সঙ্গে তার এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক।
আলাস্কার বৈঠকে যোগ দেওয়ার আগে ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ থামা নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে মোটেই আমার ভালো লাগবে না। আমি চাই ওরা সংঘর্ষ বিরতি ঘোষণা করুক। কয়েক ঘন্টা পরই আন্তর্জাতিক স্তরে ঐতিহাসিক বৈঠক শুরু হবে আলাস্কায়। মুখোমুখি আলোচনায় বসছেন বিশ্বের দুই শক্তিধর দেশের দুই রাষ্ট্রপ্রধান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বজুড়ে ট্রাম্পের শুল্কবান নিয়ে যে পরিস্থিতি, তাতে যুযুধান দুপক্ষ ট্রাম্প পুতিনের এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়ে সংশয়ের বিন্দুমাত্র অবকাশ নেই। বৈঠক থেকে বহু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানের আশা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের। তার মধ্যে একটি রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধে স্থায়ীভাবে ছেদ টানা। আলাস্কার বৈঠকে যোগ দেওয়ার আগে এই নিয়ে মন্তব্য করলেন ট্রাম্প। বললেন, যুদ্ধ থামা নিয়ে কোনো সিদ্ধান্ত না হলে মোটেই আমার ভালো লাগবে না। আমি চাই আজই ওরা সংঘর্ষ বিরতি ঘোষণা করুক। নিজের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে আলাস্কা যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে আলোচনায় কি প্রসঙ্গ তুলবেন তা নিয়ে রাগঢাকও বিশেষ করেননি ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ যে উঠবেই সে কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অথচ আশ্চর্যজনকভাবে আলাস্কায় এই বৈঠকে আমন্ত্রিতই নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট আপত্তি তুলেছে। বিবাদমান দু দেশের মধ্যে যখন যুদ্ধবিরতি নিয়েই আলোচনা, তখন এক পক্ষকে অন্ধকারে রেখে কিসের সিদ্ধান্ত হবে, এই প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও ট্রাম্প বা পুতিন তাতে থোড়াই কেয়ার করেননি। শুক্রবার আলাস্কা যাওয়ার পথে ট্রাম্প মন্তব্য করলেন, আমি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছি না, আমি ওদের এক টেবিলে বসানোর জন্য যাচ্ছি। মার্কিন প্রেসিডেন্টের আরও বক্তব্য, যদি শুক্রের বৈঠক সফল হয় তবে জেলেনস্কিকে নিয়ে ত্রিপাক্ষিক একটি বৈঠকের আয়োজন করতে পারেন, কারণ জেলেনস্কি যে এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ তা মনে করেন ট্রাম্প। এই নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মত, আলাস্কার বৈঠক চলতে পারে 6 থেকে 7 ঘণ্টা ধরে। তাতে যদি ইতিবাচক কিছু হয় তবেই ত্রিপাক্ষিক বৈঠক সম্ভব। আর জেলেনস্কি বলছেন, এখন শুধু শান্তির অপেক্ষায় রয়েছেন তারা, তবে রাশিয়াকে সেই উদ্যোগ নিতে হবে। এখন আলাস্কায় পুতিন ট্রাম্পের আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কি উঠে আসে সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় 3 ঘণ্টা ধরে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি, তবে দুই রাষ্ট্র নেতারই দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় 3 ঘণ্টা ধরে বৈঠক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কোনো সমাধান সূত্র বেরোয়নি, তবে দুই রাষ্ট্রনেতারই দাবি বৈঠক ফলপ্রসূ হয়েছে। এরপর আমেরিকার সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানালেন, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপর নির্ভর করছে, তাকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এরপর বৈঠক হবে জেলেনস্কির। তারা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সংবাদ মাধ্যমকে ট্রাম্প বলেন, এবার সত্যি পুরো বিষয়টা প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। যদি ওরা চান আমি পরবর্তী বৈঠকে থাকতে পারি। মনে হয় এরপর প্রেসিডেন্ট জেলেনস্কি, প্রেসিডেন্ট পুতিন এবং আমার মধ্যে একটা বৈঠকের আয়োজন করা হবে। তবে শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট চেষ্টা করলেই হবে না, রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ থামানোর জন্য সাহায্য প্রয়োজন। ট্রাম্প জানিয়েছে, গোটা প্রক্রিয়াতে ইউরোপের দেশগুলিকে প্রয়োজন, তাদেরও যুক্ত হতে হবে, তবেই রাশিয়া ইউক্রেনের মধ্যে সমঝোতা সম্ভব হবে। জেলেনস্কিকে তিনি পুতিনের সঙ্গে চুক্তি করার পরামর্শও দিয়েছেন। পুতিনের সঙ্গে বৈঠকের আগে ভারতের বিরুদ্ধে পদক্ষেপ করেছিলেন ট্রাম্প। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার জন্য ভারতের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। আগামী 27 আগস্টের মধ্যে বাণিজ্য সমঝোতা না হলে এই শুল্ক হার কার্যকর হওয়ার কথা। কিন্তু রাশিয়া থেকে আরও অনেক দেশই তেল কেনে, যার মধ্যে অন্যতম চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে সমাধান সূত্র না বেরোনোয় কি এবার বাকি দেশগুলির ওপরেও বাড়তি শুল্ক আরোপের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট? ট্রাম্প এই প্রশ্নের উত্তরে বলেন, আজ যা হলো আশা করি এরপর আর ওটা নিয়ে ভাবতে হবে না, তবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়তো ওটা নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়, আমার মনে হয় বৈঠক খুব ভালো হয়েছে। 2022 সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ চলছে। আমেরিকায় ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রথম থেকেই এই যুদ্ধ থামানোর চেষ্টা করছেন। একাধিকবার জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন তিনি। পুতিনের সঙ্গে ফোনেও কথা বলেছেন। শুক্রবার আলাস্কায় প্রায় 5 বছর পর ট্রাম্প এবং পুতিনের মুখোমুখি সাক্ষাৎ হল। বৈঠক শেষে একই সঙ্গে সাংবাদিক বৈঠক করেছেন দুই রাষ্ট্রনেতা, কিন্তু তারা সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি, নিজেদের বক্তব্য জানিয়েছেন।
দাবি বৈঠক ফলপ্রসূ এবং ইতিবাচক হয়েছে, যদিও ইউক্রেনের শান্তি স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি 4-5 বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এবার নিজেই সেই নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তার আবেদনের জন্য তিনি 4-5 বার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। এবার নিজেই সেই নোবেল পুরস্কার চেয়ে বসলেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, নরওয়ের একটি ব্যবসা সংক্রান্ত দৈনিকে এই খবর প্রকাশিত হয়েছে। ওই দৈনিকের দাবি, জুলাই মাসে নরওয়ের বাণিজ্য মন্ত্রী জেন্স স্টলেনবার্গের সঙ্গে ফোনে শুল্ক নিয়ে আলোচনার সময় ট্রাম্প নিজেই জানান তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার চান। এর আগে ইসরায়েল, পাকিস্তান ও কম্বোডিয়া নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছিল। এবার তিনি নিজেই সরাসরি নরওয়ের কাছে দাবি করলেন যে তিনি নোবেল পাওয়ার যোগ্য। যদিও প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, এই তথ্য পাওয়া গিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত নোবেল কমিটি বা হোয়াইট হাউসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্টলেনবার্গ বলেছেন, নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত আলোচনার জন্য ট্রাম্পের ফোন এসেছিল। আর তারপরেই তিনি বলেন, কথোপকথনের বিষয়বস্তু সম্পর্কে আর বিস্তারিত বলা সম্ভব নয়। নরওয়ের নোবেল কমিটি প্রতি বছর অন্যান্য বিষয়ের মতো শান্তি পুরস্কারের জন্য যোগ্য ব্যক্তির নাম নির্বাচিত করে। সম্ভবত তাই ট্রাম্প ঝুঁকি না নিয়ে সরাসরি সেই দেশের মন্ত্রীকে নিজেই প্রস্তাব দিয়ে ফেলেছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে বৈঠকের আগেই আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসায় পঞ্চমুখ ভ্লাদিমির পুতিন। তিনি জানান, 3 বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা করেছেন ট্রাম্প। একটি বৈঠকের পর পুতিন দাবি করেন, সব পক্ষের জন্য চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী ও আন্তরিক চেষ্টা করেছেন ট্রাম্প। পুতিন আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণেরও চুক্তি হতে পারে, যার ফলে বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী শান্তি আসতে পারে। ট্রাম্পের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার দেখা করার নেপথ্যে সম্ভবত ভারতের শুল্কেরও ভূমিকা আছে। বৃহস্পতিবার ট্রাম্প আবারও দাবি করেন, ভারত পাকিস্তান অশান্তির সময় তিনিই শান্তি ফিরিয়ে এনেছেন। তা না হলে এই সংঘর্ষ গড়াতে পারত পরমাণু যুদ্ধ পর্যন্ত। যদিও ট্রাম্পের এমন দাবি আগেই উড়িয়ে দিয়েছিল ভারত। বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক নিরাপত্তার 90তম বার্ষিক অনুষ্ঠানের এক বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন। সেখানে তার দ্বিতীয় মেয়াদের সময়কালের বেশ কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেছেন। সেখানেই তার দাবি, 2,75,000 এলিয়েন অর্থাৎ অবৈধ অভিবাসীদের বহিষ্কার করা হয়েছে। শুধু তাই নয়, 120 বছরেরও বেশি পুরনো 24 লক্ষ নাম তথ্য ভাণ্ডার থেকে মুছে ফেলা হয়েছে। অবৈধ অভিবাসীদের যেভাবে আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে তা নিয়ে বিতর্ক রয়েছে। এই পরিস্থিতিতে অবৈধ অভিবাসীদের ট্রাম্প খোঁচা দিয়েছেন এলিয়েন বলে। হাই নিউজ নেটওয়ার্ক। শুল্কযুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। আর এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসে বার্তা দিলেন মার্কিন বিদেশমন্ত্রী, আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। পরপর বৈঠক, তবু অধরা সমাধান। শুল্কযুদ্ধের আবহে ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারত মার্কিন সম্পর্ক। এরই মাঝে ভারতের স্বাধীনতা দিবসের বার্তায় মার্কিন বিদেশমন্ত্রীর মুখে উল্টো সুর। আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জের মোকাবিলা করবে, এমনটাই দাবি মার্কো রুবিওর। শুক্রবার তিনি ভারত আমেরিকা সম্পর্ককে ঐতিহাসিক, গুরুত্বপূর্ণ ও সুদূর প্রসারী বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, দুই দেশই শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুরক্ষিত ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্বপ্ন দেখছে বলে জানিয়েছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে রুবিও আমেরিকার পক্ষ থেকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত ও বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র আমেরিকার সম্পর্ক ঐতিহাসিক এবং এর প্রভাব সুদূর প্রসারী। যদিও দুই দেশের সম্পর্কের মধ্যে যে রুশ ঝড় চলছে তার দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, পুতিনকে শান্তি বৈঠকে রাজি করাতেই ভারতকে শুল্ক বান ঘায়েল করতে উদ্যত হয়েছে আমেরিকা। রুবিও বলেন, আমেরিকা এবং ভারত একসঙ্গে আধুনিক যুগের চ্যালেঞ্জের মোকাবিলা করবে এবং দুই দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।
উদীয়মান প্রযুক্তি থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সহযোগিতা বিস্তারের বার্তা দিয়েছে রুবিও। মুখে সহযোগিতার বার্তা দিলেও আলাস্কা বৈঠকের ঠিক আগে পুতিনকে চাপ দিতে ভারতের ওপর শুল্ক চাপানোর দাবি করেছেন ট্রাম্প। তাই রুবিওর মুখের সম্প্রীতির বার্তা আসলে বিশ্ব রাজনীতিতে আমেরিকার ব্যালেন্সের খেলা বলেই মনে করছে ওয়াকিবহল মহল। রুশ তেল কেনা অব্যাহত রাখার কারণে ভারতীয় আমদানির ওপর 50% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ভারত সরকার এই পদক্ষেপকে অন্যায়, অযৌক্তিক ও অবাস্তব বলে মন্তব্য করে। পরিস্থিতি আরও খারাপ হয় যখন পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন ট্রাম্প। ভারত প্রকাশ্যে তা প্রত্যাখ্যান করে। বহু বিশেষজ্ঞের মতে এই ঘটনার পরে ভারতের কঠোর অবস্থানের প্রতিক্রিয়াতে ট্রাম্পের এই কড়া পদক্ষেপ। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসে মেলবন্ধনের উৎসব করছিল ভারতীয় দূতাবাসরা। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করল খালিস্তানি সমর্থকরা। স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই ভারত বিরোধী স্লোগান খালিস্তানিদের। অনুষ্ঠান খারাপ করার পরিকল্পনা অবশ্য সফল হয়নি খালিস্তানিদের। স্বাধীনতা দিবসে মেলবোর্নের ভারতীয় দূতাবাসে অশান্তি খালিস্তানি সমর্থকদের। স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই ভারত বিরোধী স্লোগান খালিস্তানিদের। যদিও অনুষ্ঠান ভেস্তে দেওয়ার পরিকল্পনা বানচাল করে দেন সেখানকার ভারতীয়রা। ভারতের মতো দেশের বাইরেও বহু শহরে শুক্রবার স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসী ভারতীয়রা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভারতীয় দূতাবাসেও স্বাধীনতা দিবসের উদযাপন করতে একত্রিত হয়েছিলেন সেখানকার ভারতীয়রা। তবে সেই সেলিব্রেশন ভেস্তে দেওয়ার ছক করে একদল খালিস্তানি। আচমকাই দূতাবাসে ঢুকে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে তারা। উদ্দেশ্য ছিল গোটা অনুষ্ঠান ভেস্তে দেওয়ার। অবশ্য সেই চেষ্টা ব্যর্থ হয়। ভারতীয়রা পাল্টা ভারত মাতা কি জয় হে ও বন্দে মাতারাম ধ্বনিতে তাদের স্লোগান ঢেকে দেন। ইতিমধ্যেই খালিস্তানিদের রুখে দেওয়ার সেই ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। আসলে সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার নানা শহরে খালিস্তানিরা সংগঠন মজবুত করার চেষ্টা করছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। সম্প্রতি মেলবোর্নের স্বামী নারায়ণ মন্দিরে এবং দুটি এশিয়ান রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে অ্যাডিলেডেও 23 বছর বয়সী এক ভারতীয়কে পার্কিং নিয়ে ঝামেলার জন্য মারধরের অভিযোগ রয়েছে খালিস্তানিদের বিরুদ্ধে। গত বছর ডিসেম্বর মাসেও মেলবোর্নে ভারত অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ চলাকালীন খালিস্তানি সমর্থকরা টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢুকে পড়ে এবং ভারত বিরোধী স্লোগান তোলে। মাঠে হাজির ভারতীয় ক্রিকেট ভক্তদের সঙ্গে অশান্তিতে জড়ান খালিস্তানপন্থীরা। অস্ট্রেলিয়ার মাটিতে খালিস্তানিদের এই বাড়বাড়ন্ত কিছুটা হলেও চিন্তায় রাখবে নয়াদিল্লিকে। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা। অন্তত 31 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 13 জন ত্রাণ সংগ্রাহক ছিল। এদিকে গাজায় অনাহারের বলির সংখ্যা বেড়েই চলেছে বলে খবর। ইসরায়েলের হামলায় ফের রক্তাক্ত গাজা। অন্তত 31 জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 13 জন ত্রাণ সংগ্রাহক। এদিকে গাজায় অনাহারে বলির সংখ্যা বাড়তেই চলেছে। গত 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু অনাহারে হয়েছে, এমনই দাবি গাজার স্বাস্থ্য দপ্তরে। অন্যদিকে শোনা যাচ্ছে ইসরায়েল সেনারা পুরো দমে হামলা চালিয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে নতুন করে অস্ত্রশস্ত্র, ড্রোন মজবুত করার পাশাপাশি যুদ্ধবিমান নিয়ে গাজায় পরবর্তী অঞ্চলে টহল দিয়ে চলেছে আইডিএফ। গাজার পাশে উপস্থিত জেইটাউন, সাবরার মতো জনপদগুলির আদিবাসীদের দাবি, দিনরাত তাদের এলাকার মাটি কাঁপছে গাজায় অব্যাহত ইসরায়েল সেনার হামলা। বলে রাখা ভালো, হামাস ও ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজায় 75% অংশ নিজেদের দখলে নিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল। এই অবস্থায় বাকি 25% অবিলম্বে দখল করতে বদ্ধপরিকর নেতানিয়াহুর দেশ। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল সেনার অনুমান এই 25% অংশেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে পণবন্দীদের। 2023 সাল থেকে ইসরায়েল ও হামাসের নয়া সংঘাতের সূচনা। এরপর থেকে অন্তত 60,000 জন প্যালেস্তাইনের মৃত্যু হয়েছে বলে দাবি। গাজায় 4,70,000 মানুষ ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের মধ্যে শিশুর সংখ্যা 71,000, এমনটাই দাবি রাষ্ট্রসংঘের। গত 2 মার্চ থেকে খাবার, ওষুধ, জ্বালানি সহ মানবিক সাহায্য গাজা ভূখণ্ডে পৌঁছানোর বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পরে ত্রাণ সম্মতি দেওয়া হলেও ইসরায়েল সেনার গুলিতে ত্রাণ নিতে আসা অসংখ্য মানুষের মৃত্যুর অভিযোগ ঘিরে গাজায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। হাই নিউজ নেটওয়ার্ক। শহরের অদূরেই তুষারাবৃত পাহাড়, আশপাশ দিয়ে 3টি নদীও বয়ে গিয়েছে। সেই কাবুলে জলের অভাব।
গত কয়েক বছরে ধীরে ধীরে জল সংকট তীব্র আকার ধারণ করেছে আফগানিস্তানের রাজধানীতে। পরিস্থিতি এমন চলতে থাকলে আগামী 5 বছরের মধ্যে জলশূন্য হয়ে যেতে পারে কাবুল। দ্রুত শুকিয়ে যাচ্ছে কাবুল। ভূগর্ভস্থ জলের ভান্ডার ক্রমশ খালি হচ্ছে। পাহাড়ের বরফ গলে যাওয়া, কম বৃষ্টিপাত এবং কুয়ো থেকে অনিয়ন্ত্রিতভাবে জল তোলার ফলেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। তার উপর গত 25 বছরে কাবুলের জনসংখ্যাও উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। ঘরবাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কলকারখানা বেড়েছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জল ব্যবস্থাপনার বিষয়ে কোনো টেকসই পদক্ষেপ করা হয়নি। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, কাবুলে জলের ঘড়া যে গতিতে ভরছে তার দ্বিগুণ গতিতে খালি হয়ে যাচ্ছে। এক অলাভজনক সংস্থা মার্সি কর্পস সম্প্রতি জানিয়েছে, কাবুলই হলো বর্তমান যুগের প্রথম কোনো রাজধানী শহর যেখানে ভূগর্ভস্থ জল শেষ হয়ে যেতে বসেছে। অর্থাভাবে ভুগতে থাকা তালিবান সরকার এখনও পর্যন্ত নিকটবর্তী নদী বা বাঁধগুলি থেকে জল শহরে নিয়ে আসতে পারেনি। ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। আফগানিস্তানের রাজধানীর পরিস্থিতি এতটাই খারাপ যে শহরবাসীদের মধ্যে প্রায়শই জল নিয়ে বচসা বেঁধে যাচ্ছে। অতীতে বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন বাঁধ প্রকল্পের বিনিয়োগ করেছিলেন। পাইপলাইনের মাধ্যমে কাবুলের বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী হয়েছিলেন তারা, কিন্তু তার বেশিরভাগই কাজ শেষ হয়নি। আবার তালিবান সরকারকে বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিতে অস্বীকার করলে 2021 সালের পর অনেক সংস্থা হঠাৎ করেই প্রকল্পের কাজ বন্ধ করে দেয়। কাবুলে বর্তমানে কিছু সংস্থা বাড়ি বাড়ি জল সরবরাহ করে, তবে যারা সেই জল কিনতে পারেন না তাদের নির্ভর করতে হয় মসজিদের কল বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের ওপর। কাজ থেকে ফিরে বিকেলে তারা সবাই করিমের মতো ঠেলা গাড়িতে জলের ড্রাম নিয়ে বেরিয়ে পড়ে। ড্রামে জল ভরে বাড়ি নিয়ে যান তারা। নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে, এই সমস্যা দূর করার জন্য অর্থ জোগাড় করতেই হিমশিম খাচ্ছে তালিবান সরকার। 2021 সাল থেকে এখনো পর্যন্ত গোটা আফগানিস্তানে মাত্র 4টি বাঁধ তৈরি হয়েছে। তার মধ্যে একটি রয়েছে কাবুল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। ওই বাঁধের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে কাবুলকে যুক্ত করা গেলে হাজার হাজার পরিবারের কাছে জল পৌঁছে দেওয়া সম্ভব হবে, কিন্তু সেই কাজ এখনো হয়ে ওঠেনি। এছাড়া 50 উপত্যকার কাছেও একটি পাইপলাইনের কাজ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেটিতে এখনো তালিবান সরকার চূড়ান্ত অনুমোদন দেয়নি। আফগানিস্তানের জল এবং জ্বালানি মন্ত্রকের মুখপাত্র মতিউল্লাহ আবিদ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সব প্রকল্পই অনেক খরচ সাপেক্ষ। তালিবান সরকার বর্তমানে সেগুলির জন্য খুব বেশি হলে অর্ধেক অর্থ বিনিয়োগ করতে পারে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে সেই দেশে জল সংকট মোকাবিলায় মূলত দুটি প্রতিকূলতা রয়েছে। প্রথমত, বিদেশি বিনিয়োগ হাত গুটিয়ে রয়েছে, যার ফলে বেশিরভাগ কল এখন বন্ধ। দ্বিতীয়ত, বেসরকারি বিনিয়োগের অভাব রয়েছে। এই দুই সমস্যার সমাধানের পথ খুঁজছে কাবুল। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।